আজ আমরা ক্লাস 12-এর স্পর্শক ও অভিলম্ব চ্যাপ্টারটি আলোচনা করব। জাস্ট আমরা এখানে ওয়ান শট আলোচনা করব, জাস্ট রিভিশন ক্লাসও বলতে পারো। এখানে আমরা মেনলি আমাদের টার্গেট হবে দীর্ঘ উত্তরধর্মীর যে কোশ্চেনগুলি আছে সেগুলি। আমাদের ফাইনালে এখান থেকে একটি 5 নম্বরের কোশ্চেন আসে, যেটি আমাদের মেনলি দীর্ঘ উত্তরধর্মী যেটা 5 নম্বরের কোশ্চেন আছে সেখান থেকে একটা কোশ্চেন আসে। তো আমাদের মেন টার্গেট হবে দীর্ঘ উত্তরধর্মী, এবং এটি ওয়ান শট জাস্ট রিভিশন ক্লাস তোমরা এখান থেকে বলতে পারো, ঠিক আছে। তো আমরা প্রথমে স্পর্শক এবং অভিলম্ব জিনিসটি কী এবং সেটা জেনে আমরা জাস্ট কোশ্চেন আরম্ভ করব। খুব ডিটেলস আমরা এখানে আলোচনা করব না, জাস্ট সিম্পল একটি আলোচনা করব। দেখো, এটাকে যদি আমরা y0 এবং x, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস আমরা ধরে নিই, এবং একটি কার্ভ আমরা সাপোজ এরকমভাবে আছে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের। আমরা যদি এই এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের উপরে একটি কার্ভ এভাবে আছে, এবং এই কার্ভের উপরে আমরা যদি দুটো বিন্দু নিই, যে দুটি বিন্দু আমরা এ বি নাম দিই, এবং এই এ বি কার্ভ বিন্দু দুটি, এই কার্ভের উপরের এ বি বিন্দু দুটি আমরা যদি জুড়ে দিই তাহলে একটি স্ট্রেট লাইন পাই। আমরা সাপোজ ধরে নিই এক্স আর ওয়াই হলো আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যদি আমরা এই এ বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা এইভাবে লম্ব টানি, তাহলে আমরা বলতে পারি যে এই মূল বিন্দু থেকে এইটুকু দূরত্ব আমরা এক্স জানি, এবং এইটুকু দূরত্ব কি জানি আমরা ওয়াই, সবাই আমরা একটুকু জানি আশা করি। আর এখান থেকে আমাদের বি বিন্দু থেকে ঠিক অনুরূপভাবে আমরা এই এ বিন্দুর এক্স অক্ষের উপরে যদি আমরা এভাবে একটা লম্ব টানি, তাহলে এটুকু তো আমরা এখান থেকে এইটুকু তো আমরা এখানে কি পেয়েছি, এক্স পেয়েছি। তার মানে আমরা ধরে নিলাম যে এই এ এবং বি বিন্দুর দূরত্বটা খুব কাছাকাছি। তার মানে কি, আমাদের এইখান থেকে যদি এই ও আর সি, আমরা এখানে একটা সি নাম দিই, ও সি দূরত্ব যদি এক্সও হয়, তাহলে এক্স থেকে এই ডি বিন্দুর দূরত্ব আমরা কি ধরে নিতে পারি, ডেল এক্স ধরে নিতে পারি, যেহেতু এ আর বি বিন্দুর দূরত্ব খুব কাছাকাছি। তার মানে সি আর ডি দূরত্ব খুব কাছাকাছি হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা যদি এই যে এ আর সি এর দূরত্ব ওয়াই পেয়ে থাকি, তাহলে এখান থেকে বলতো ই আর ডি বিন্দুর স্থানাঙ্ক এ এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কত পাবো, এটাও আমরা ওয়াই পাবো। আর বি এবং ই বিন্দুর মধ্যবর্তী আমরা কত পাবো, এটাকে ডেল ওয়াই পাবো, তাই না। তাহলে এটা যদি ডেল ওয়াই হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই হবে, তাই না। এটি আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল। এবার আমরা প্রথমে কি বললাম যে এই এ বিন্দু এবং বি বিন্দু এরা দুজন কি খুব কাছাকাছি অবস্থিত। আমরা যদি ধরে নিই এটাকে খুব কাছাকাছি না হয়, আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডিকেশন বা ম্যাথমেটিক্যাল রুলস বা ফিজিক্স রুলস হিসাবে বলি, যদি খুব কাছাকাছি দূরত্ব হয় কোনো বিন্দুর উপরে, তাহলে আমরা ওই দূরত্বটা ইগনোর করে দিতে পারি। তার মানে আমরা বলতে চাইছি এ আর বি বিন্দুর দূরত্ব যদি খুব কাছাকাছি হয়, তাহলে আমরা বলতে পারি এ আর বি বিন্দু দুটো পরস্পর একই বিন্দুতে আছে। তাহলে এই দুটোকে বলতে পারি। তাহলে আমরা এই বি বিন্দুটাকে জোর করে যদি আমরা এ বিন্দুর উপরে আমরা নিয়ে চলে আসি, তাহলে আমরা এইরকম একটা রেখা পাবো না। এটাকে আমরা সাপোজ যদি এ বিন্দু ধরে নিই আর বি বিন্দুটাকে জোর করে এনে এর উপরে তুলে দিলাম, তাহলে একটা বিন্দুতে আমাদের চেঞ্জ হয়ে গেল। তাহলে এই বিন্দুর উপর দিয়ে যদি আমরা কোনো সরল রেখা এভাবে আমরা অঙ্কন করতে পারি, তাহলে এই সরল রেখাকে আমরা বলবো এই এ বিন্দুর উপরে স্পর্শক, ঠিক আছে। এটুকুই আমাদের। আর স্পর্শকের বেসিক কনসেপ্ট তো আমাদের ক্লাস 10 থেকেই আছে স্পর্শক।
আর আমাদের এখানে নতুন একটি কনসেপ্ট হলো অভিলম্ব। অভিলম্ব বলতে আমরা কিছুই নয়, অভিলম্ব বলতে হলো সেই সরল রেখা যেটি হলো আমাদের কোনো কার্ভের উপরে একটি বিন্দুতে যেটি স্পর্শক আমরা এঁকেছি, ওই স্পর্শ বিন্দুর উপরে যে লম্বটা আমরা অঙ্কন করি সেটি হলো আমাদের অভিলম্ব। তাহলে এটি হয়ে যাবে আমাদের অভিলম্ব, আর এটি হয়ে যাবে আমাদের স্পর্শক। ক্লিয়ার? তাহলে স্পর্শক আর অভিলম্ব কি জিনিসটা আশা করি তোমরা জানো। আর যদি কারোর ভুলে যেয়ে থাকো তাহলে আমরা রিভিশন দিলাম আর কি। ডিটেলস আমরা ভীষণ ডিটেলসে এখানে আমরা আলোচনা করব না, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম চলে এসেছে। জাস্ট রিভিশন হচ্ছে এটা, ঠিক আছে? কিভাবে আমাদের ফর্মুলা আসলো সেটা আমরা ডিটেলসে আলোচনা করছি না, আমরা জাস্ট ফর্মুলা তোমরা অলরেডি এখান থেকে জেনেই আছো যে আমাদের স্পর্শকের ফর্মুলা বা স্পর্শক নির্ণয়ের ফর্মুলাটি হয় আমাদের কি, স্পর্শক y minus y1 is equal to dy dx into x minus x1। এটি হলো আমাদের স্পর্শকের সমীকরণ। আর আমাদের যেটি অভিলম্ব বললাম, এই অভিলম্ব বলতে অভিলম্বের সমীকরণ কি হয়, y minus y1 is equal to minus dx dy into x minus x1। এটি হলো অভিলম্বের সমীকরণ। আর এটি হলো স্পর্শক। ঠিক আছে? দেখো, যারা এখনো পর্যন্ত স্পর্শক এবং অভিলম্বের কনসেপ্ট ক্লিয়ার নয় তাদেরকে বলছি, বিশ্বাস করো স্পর্শক এবং অভিলম্ব ভীষণ ইজি চ্যাপ্টার। শুধুমাত্র ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডারও ডেরিভেটিভ এখানে লাগে না। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি তুমি সমাধান করতে পারো তাহলে স্পর্শক এবং অভিলম্ব চ্যাপ্টারটি ভীষণ ইজি। তোমাকে কিছুই লাগবে না, শুধুমাত্র আমাদের এই দুটি ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। এখানে কিছুই নেই। y1 এবং x1, এখানেও তোমার কোশ্চেনে দুটো পয়েন্ট দেওয়া থাকবে। এক্স ওয়াই যে পয়েন্টটা আমাদের এরকম হয়, x1 y1 সেই পয়েন্ট, এটি তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। ঠিক আছে? এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তোমাকে শুধু এখানে পুট করতে হবে, আর কিচ্ছু নয়। যদি তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পারো তাহলে তোমার কাছে ভীষণ ইজি আমাদের এই স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ। স্পর্শক এবং অভিলম্ব, স্পর্শকের সমীকরণ তো এটা জানি, অভিলম্বের সমীকরণ আমরা আবার অনেকেই এরকমটা লিখে থাকি এবং আমরা সমাধানও করব এরকমটাই। এটা হলো আমাদের, আমরা জানি এরকম, তবে এই সমীকরণটাকে আমরা অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারি এবং আমরা সমাধান করব ওটা। এবং তোমরা সবাই এই সমীকরণেই সমাধান করো আশা করি। এদিকে আমরা 1/dy dx x minus x1, ঠিক আছে? এটাকেও আমরা অনেক সময় এরকমটা লিখে থাকি, বা এখানে আমরা একটা জিনিস লিখিনি। দেখো, এখানে যেটা হবে আমাদের এই যে dy dxটা, এটা অ্যাট দ্য পয়েন্ট x1 y1 এরকমটা হয়। আমরা এটা নাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, x1 y1, তবে লিখলে ভালো হয় এই আর কি, x1 y1। ঠিক আছে? কমপ্লিট। এটুকুই আমরা জানলে আমাদের স্পর্শক এবং অভিলম্ব চ্যাপ্টারটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে? দেখো, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ তো আমরা শিখেই নিয়েছি অলরেডি ইতিমধ্যে, বা এর আগেও তোমরা সব ডিটেলস জানো। আমরা যেহেতু রিভিশন ক্লাস হচ্ছে, তাহলে আমরা একটু নর্মাল এর একটি ইউজ দেখি যে আমরা কিভাবে ইউজ করি। তো ধরো আমি সাপোজ একটি সমীকরণ লিখছি যার আমরা স্পর্শক নির্ণয় করব। আমাদের কাছে এরকম সাপোজ আমাদের দেওয়া আছে
4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু 72। এটি একটি উপবৃত্তের উপরে তোমাকে বলছে যে 3 2 বিন্দুতে এর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে স্পর্শকের সমীকরণ আমাদের ফর্মুলা কি ছিল? এটি y মাইনাস y1 dy dx at a point x1 y1 x মাইনাস x1। ওকে, এই ফর্মুলায় আমরা ইউজ করব। তাহলে আমরা কিভাবে ইউজ করব সেটা দেখো, তারপরে আমরা কোশ্চেন নম্বর 5-এ গিয়ে সবকটি কোশ্চেন ওখানে আমরা আলোচনা করব ধীরে ধীরে এক এক করে। তাহলে দেখো, এটিকে আমরা ধরো এটিকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এই যে সমীকরণটি আমরা পেলাম এখান থেকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম এটি। ওকে, এই যে 1 নম্বর সমীকরণ বা তোমার যে কার্ভের তোমার স্পর্শক নির্ণয় করতে বলবে, প্রথমে কি করব, আমাদের ওই স্পর্শকের এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব বা অন্তর্কলজ যেটাকে আমরা বলি। ঠিক আছে, প্রতিটি অঙ্কের ক্ষেত্রে একই সমাধান প্রতিটি। তাহলে আমরা কি করব, এখানে লিখব অতএব 1 নং সমীকরণের x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। তাহলে 1 নং সমীকরণের আমরা অন্তর্কলজ যদি করি তাহলে আমরা কি পাবো? সবাই ডেরিভেটিভ জানো, আমরা শুধু ডাইরেক্ট লিখে যাচ্ছি 8x প্লাস 18y dy। যেহেতু আমরা x এর সাপেক্ষে করছি সেহেতু আমরা dy dx ইজ ইকুয়াল টু আমরা কত লিখে দেবো? 0। ওকে, আর এখান থেকে আমরা আমাদের উদ্দেশ্য হবে dy dx এর মান নির্ণয় করা। আমরা প্রথমেই বলেছি যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তুমি সমাধান করতে পারো তাহলে তোমার কাছে স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারটি খুবই ইজি। এটা দেখো, একে যদি আমরা একটু কাটাকাটি করে সমাধান করতে চাই তাহলে একে আমরা লিখতে পারি -4x বাই 9y লিখতে পারি। তোমরা সবাই জানো, কাটাকাটি করলাম। এবার আমাদের যে পয়েন্ট আমাদের বলে দিয়েছিল কোশ্চেনে, দেখো আমি যেটা বললাম 3 2 বিন্দুতে তোমার স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, অ্যাট দ্য পয়েন্ট dy dx অ্যাট দ্য পয়েন্ট, এরকম করে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা অ্যাট দ্য পয়েন্ট এর এরকম জায়গায় 3,2 লিখে থাকি এরকম নিচের দিক থেকে। ঠিক আছে, একে আমরা বলি dy dx অ্যাট দ্য পয়েন্ট x1 y1, যেখানে x1 3 y1 2 ইজ ইকুয়াল টু মাইনাস কিছুই নয়, এখানে যে x আর y পেয়েছো সেখানে আমাদের এই x আর y এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। x এর ভ্যালু আমাদের কত বলে দিয়েছে? 3, আর y এর ভ্যালু কত বলে দিয়েছে? 2। তাহলে এটাকে দেখো, আমরা এটাকেও যদি আমরা কাটাকাটি করি এটি 2 পাবো, এটিকে কাটলে আমরা 3 পাবো। তাহলে আমাদের আনসার কত দাঁড়ালো? -2/3। ওকে, দেখো তাহলে আমাদের স্পর্শকের সমীকরণটি অতএব আমরা লিখতে পারি 1 নং সমীকরণের এক নং সমীকরণের 3.2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো কত বলবো আমরা এখানে? আমাদের ফর্মুলাটা আমরা আশা করি সবাই মনে আছে। আমরা প্রথমে চেষ্টা করব সব সময় ফর্মুলা লেখায়, তাহলে আমাদের সুবিধা হয়।
যে আমাদের ফর্মুলাটাও সাথে সাথে মনে থেকে যায়। ঠিক আছে, তো আশা করি সবার মনে আছে, না লিখলেও চলবে তোমাদের, তবে লেখাটা ভালো, সবসময় মনে থাকবে। ইমপ্লাইজ দ্যাট, এখানে আমরা অ্যাট দ্য পয়েন্ট x1 y1 তো অবশ্যই লিখব, না লিখলেও চলবে, যেমনটা বললাম y মাইনাস y1 ছিল আমাদের কত, দেখো 2, তাহলে 2 লিখে দিলাম, ইজ ইকুয়াল টু dy dx অ্যাট দ্য পয়েন্ট x1 y1 আমরা এক্ষুনি বের করেছি, মাইনাস কত, মাইনাস 2/3, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো মাইনাস 2/3 x মাইনাস, দেখো x এর মান কত, x1 এর 3 হয়ে গেল। এটাকে আমরা এবার জাস্ট কোনাকুনি সিম্পলিফাই করব, 3y মাইনাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 6, তাহলে এখান থেকে আমরা এক্সটাকে এদিকে নিয়ে আসি, তাহলে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু এই 6টা এদিকে নিয়ে গেলে প্লাস 6 হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে 12। এটি হলো আমাদের 1 নং সমীকরণের স্পর্শকের সমীকরণ। ওকে, জাস্ট এটুকুই সমাধান আমাদের করতে পারলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আশা করি সবাই তোমরা এইটুকু সমাধান তোমরা করতে পারবে। এবং যদি আমাদের এখানে অভিলম্বর মানটি বের করতে বলতো, তাহলে আমরা এই ডিওয়াই ডি এর জায়গায় কি লিখতাম, ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা এখান থেকে লিখতাম মাইনাস ডিএক্স ডিওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স যদি আমাদের মাইনাস 2/3 হতো, তাহলে এটির মান কত হতো, জাস্ট এই মানটা আমাদের উল্টে যেত, 3/2 হয়ে যেত, তাহলে আমাদের প্লাস 3/2 হয়ে যেত, আর কিছুই নয়। সব একই রকম সমাধান আমরা করব, শুধু ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা ডিএক্স ডিওয়াই লিখব, যেখানে আমাদের ডিওয়াই ডিএক্স এর মান যা পাবো তার অনন্যটি আমরা এখানে ইউজ করে এভাবে অ্যাপ্লাই করব। ওকে, এরপরে আমরা আর বেশি কিছু আলোচনা করব না, ডিটেলস না গিয়ে আমাদের যতটুকু রিভিশনের প্রয়োজন ইতিমধ্যে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলি আমরা আলোচনা করি। চলো, আমাদের দীর্ঘ উত্তরধর্মী 1 থেকে আমরা শুরু করব, প্রতিটি কোশ্চেন আমরা ধীরে ধীরে আলোচনা করব এবং এক এক করে সবগুলি আলোচনা করব, তোমাদের রিভিশন হয়ে যাবে আর প্র্যাকটিস একসাথে হয়ে গেল কমপ্লিট তোমাদের স্পর্শক এবং অবিলম্ব চ্যাপ্টারটি। দেখো, আমাদের দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নম্বর 1 আমরা সমাধান করব এবং পরপর এক এক করে সবগুলো সমাধান করব বললাম, তো তোমরা শুধু ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে আমাদের পরীক্ষায় একটি 5 নম্বরের অঙ্ক আসবে এই কোশ্চেন থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের তোমরা আশা করি সবাই পাশে বইটা নিয়ে রাখবে, কারণ আমার এত বড় কোশ্চেনগুলি আমাদের এখানে কোশ্চেন স্ক্রিনে আমি দিতে পারবো না, আমার কিছু প্রবলেমের কারণে। তোমরা বইটি কাছে রেখে দেবে, ঠিক আছে? দেখো, 1 নম্বরে যেটি বলছে যে দেখাও যে x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 2, সরল রেখা x/a তার হোল কিউব প্লাস y/b তার হোল কিউব ইজ ইকুয়াল টু 2 বক্রকে স্পর্শ করে, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, ঠিক আছে? এত সময় আমাদের স্থানাঙ্ক বিন্দু দেওয়া ছিল, সেই বিন্দুতে জাস্ট স্পর্শক আমরা অঙ্কন করেছি। এবার তোমাকে ওই বিন্দুটা না দিয়ে তোমাকে ওটাই নির্ণয় করতে বলছি। ওকে, কিছুই নয়, আমরা সেম ক্যালকুলেশন একই রকম করব যেমনটা আমরা করেছি এত সময়। তো এখানে তোমার 2টো সমীকরণ দেওয়া আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি শুধু এভাবে লিখে যাও যেগুলি দেওয়া আছে, x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 2, এটাকে তুমি 1 নম্বর দিয়ে রাখো, এটি 1 নম্বর সমীকরণ। আরেকটি কি দেওয়া আছে, x/a তার হোল কিউব প্লাস y/b তার হোল কিউব ইজ ইকুয়াল টু 2, এই দুটি দেওয়া আছে, একে তুমি 2 নম্বর দিয়ে রাখো। 1 আর 2 নম্বর সমীকরণ হয়ে গেল। আমাদের যে কার্ভ বা যে বক্ররেখার স্পর্শক নির্ণয় করতে বলবে বা স্পর্শ বিন্দু নির্ণয় করতে বলবে, আমরা সেই কার্ভ বা বক্ররেখাকেই ডেরিভেটিভ করব, ঠিক আছে? এখানে আমরা 2 নম্বর সমীকরণ যেটি আছে সেই সমীকরণের উভয় পাশে x এর সাপেক্ষে অন্তর্কলস করব বা ডেরিভেটিভ করব। ওকে, তাহলে আমরা কি লিখব, 2 নং সমীকরণের
এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করলে আমরা এখান থেকে কি পাবো? দেখো 2 নম্বর সমীকরণ থেকে আমরা যদি অন্তর্কলজ করি, তোমরা সবাই ডেরিভেটিভ জানো, তো আমি এক লাইনেই করে দিচ্ছি, আমি অত ডিটেলসে আর যাচ্ছি না। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? 3x² বাই a³, ওকে, আর প্লাস 3y² বাই b³ ইন্টু dy dx ইজ ইকুয়াল টু 0। দেখো আমি এক লাইন করলাম, ডিটেলস আর বললাম না, তোমরা সবাই আশা করি জানো। আর এটা তোমাকে জানতেই হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তোমাকে সমাধান করা। তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য কি ছিল? প্রথম যে অঙ্কটি সমাধান করেছিলাম সেটির উদ্দেশ্য ছিল dy dx আমাদের নির্ণয় করা। তাহলে dy dx নির্ণয় করলে এই পার্টটা আমাদের এদিকে চলে আসবে। তাহলে আমরা -x², 3 তো অবশ্যই থাকবে, a³ থাকবে, আর এই পার্টটি আমাদের এদিকে আসলে আমাদের কি হবে? ভগ্নাংশটি উল্টে যাবে। তাহলে আমরা লিখতে পারি b³ 3y²। তাহলে দেখো 3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের পরে থাকবে কত? ইমপ্লাইজ দ্যাট dy dx ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা চলো আমরা কনস্ট্যান্ট টার্মগুলি আগে লিখি একটু, b³ বাই a³ ইন্টু x² বাই y², ওকে। এটি আমাদের dy dx বেরিয়ে গেল। আর আমাদের নেক্সট পরের স্টেপ কি ছিল মনে করো? dy dxটাকে অ্যাট দ্য পয়েন্ট বের করতে হবে। তো আমাদের এখানে অ্যাট দ্য পয়েন্ট আমাদের নির্ণয় করতে হবে, সেই জন্য আমরা অ্যাট দ্য পয়েন্ট ধরে নেবো x1 y1 বিন্দু, যেখানে আমরা x1 আর y1 বিন্দুটাকে আমরা নির্ণয় করলেই আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে dy dx অ্যাট দ্য পয়েন্ট x1 y1, তোমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিতে পারো বা ওই রকমভাবে একটা দাগও ইউজ করতে পারো। আমরা থার্ড ব্র্যাকেটে ইউজ করি, চলো, মাইনাস b³। তাহলে এই এক্সটাকে আমরা কি লিখতে পারবো এবার? x1 তার স্কোয়ার, a³ y1 তার স্কোয়ার। এই যে পয়েন্টগুলি আমরা এই এক্স আর ওয়াই জায়গায় বসিয়ে দিলাম। এটা অ্যাট দ্য পয়েন্ট আমাদের x1 y1 হয়ে গেল। অ্যাকচুয়ালি তোমরা যদি সরলরেখা চ্যাপ্টারটি রিমাইন্ড করো, রিভিশন করো, তাহলে দেখবে আমরা অ্যাকচুয়ালি এই যে স্পর্শক যেটি আমাদের নির্ণয় করতে হবে, সেই স্পর্শকের এটিকে প্রবণতা বের করলাম, যেটিকে আমরা কি দিয়ে ডিফাইন করতাম সরলরেখা সমীকরণে? সেটিকে আমরা m দিয়ে ডিফাইন করতাম না, সেই প্রবণতাটা আমরা এখানে বের করলাম। ঠিক আছে, এইরকম অঙ্কও আমরা সমাধান করব। তো আমরা এখন থেকে বলে রাখলাম ওই প্রবণতাটাই আমরা এখানে ব্যবহার করলাম, সেটাকে আমরা ইউজ করব। চলো, তাহলে আমাদের যেটি x1 y1 বিন্দুতে আমরা dy dx বের করলাম, সেই x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটি তাহলে আমরা কি করব? যে অতএব x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো, আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলাটা লিখব, বারবার বলেছি, y1 dy dx at the point x1 y1 x minus x1, ওকে। তো আমরা এখানে x1 y1 এর মান তো আমরা জানি না, শুধু dy dx এর মানটা জানি, আমরা তাই বসিয়ে দেবো এখানে। দেখো y মাইনাস y1 আর dy dx এর মান দেখো আমরা এক্ষুনি পেয়েছি, এই যে সমাধান করে নিয়েছি। তাহলে এটা কি আছে? মাইনাস b³ x1 স্কোয়ার বাই a³ y1
স্কোয়ার ইন্টু এক্স মাইনাস x1, এটিকে আমরা বসিয়ে দিলাম। এবার আমরা জাস্ট কণাকণি গুণ করে দেবো। জাস্ট কণাকণি গুণ তো আমরা সবাই পারি, এতদিন ধরে শিখে এসেছি। তো এখানে একটু খেয়াল করবি, আমরা একটু স্মার্টলি ক্যালকুলেশন করব। যেমনটা কি আমাদের যেটি দেওয়া আছে, আমাদের দেখো 1 নম্বর সমীকরণে ওই সমীকরণ আকারে আনার চেষ্টা করব। 1 নম্বর সমীকরণ কি ছিল? x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 2। এই সমীকরণে আনার আমরা চেষ্টা করব, যেখানে আমরা গুণটা করব কি দিয়ে? এই এইগুলির সাথে y² দিয়ে গুণ করব, আর নিচে আমরা ভাগ করব BQ দিয়ে। তোমরা আশা করি সবই জানো। আমরা জাস্ট দেখো গুণ করে যাচ্ছি কিভাবে। y1 তার স্কোয়ার আর BQটা দিয়ে যদি আমরা এখানে ভাগ করি, তাহলে এখানে আমরা কি পেয়ে যাব? BQ। ওকে, মাইনাস y1, এই y1 এবং এই y² যদি গুণ হয়ে যাবে কি আমাদের y³ আর BQ-টা দিয়ে যদি আমরা ভাগ করি হয়ে যাবে BQ। ওকে, মাইনাস x² BQ তো আমরা গুণ করে নিলাম, মাইনাস x² আর AQ দিয়ে আমরা এই পার্টটিকে গুণ করব। তাহলে দেখো মাইনাস x1 স্কোয়ার বাই AQ, মাইনাস এই মাইনাস এবং এই মাইনাসে আমাদের প্লাস হয়ে গেলে আমাদের x1 কিউব হয়ে যাবে বাই AQ। দেখো আমাদের এর উদ্দেশ্য কি ছিল? x এর নিচেই a আনা, x এর নিচেই a চলে এসছে, y এর নিচেই b আনা। এখানে আমাদের একটি সাইন ছিল অবশ্যই প্লাস। ওকে, তাহলে একে আমরা এবার x এই পার্টগুলি সব একদিকে আনবো। আমরা দেখো এটিকে একটু যদি ক্যালকুলেশন করি, এই এক্সটাকে আমরা বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে আমরা লিখতে পারি x1 তার স্কোয়ার AQ প্লাস y1 স্কোয়ার বাই BQ ইজ ইকুয়াল টু x1 কিউব বাই AQ প্লাস y1 কিউব বাই BQ। ওকে, আমরা সবগুলি নিয়ে চলে আসলাম। এবার দেখো যেহেতু আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডের পার্টটি দেখো আমাদের দেখতে অনেকটা কেমন 2 নম্বর সমীকরণের মতো ছিল না? দেখো 2 নম্বর সমীকরণটি খেয়াল রাখো। এবং আমরা ওখানে ধরেও নিয়েছিলাম যে স্পর্শকের সমীকরণ আমরা x1 y1 বিন্দুতে স্পর্শ করছি। আর আমরা বলেছিলাম কি, যে কার্ভ বা যে বক্ররেখার স্পর্শক বের করতে হবে, সেই কার্ভ বা বক্ররেখার উপরেই আমাদের x1 y1 বিন্দুটি থাকবে। তার মানে কি, আমাদের x1 y1 বিন্দুটি আমাদের 2 নম্বর বক্ররেখার উপরে অবস্থিত না? যদি 2 নম্বর বক্ররেখার উপরে অবস্থিত হয়, তাহলে তোমরা সরল রেখা অনুসারে কি পড়েছো যে x1, আমরা এখানে একটু কন্ডিশনটা লিখি, x1 y1 বিন্দুটি 2 নম্বর সমীকরণে উপর অবস্থিত। যদি 2 নম্বর সমীকরণের উপর অবস্থিত হয়, তাহলে কি হবে? ওই বিন্দুটা দিয়ে ওটি স্যাটিসফাই হবে না? তাহলে আমরা এটিকে লিখতে পারি তো y² কিউব প্লাস y1 স্কোয়ার BQ ইজ ইকুয়াল টু, দেখো 2 নম্বর সমীকরণ আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল? 2। তাহলে আমরা এটিকে লিখতে পারি 2 ইজ ইকুয়াল টু, যদি তোমাদের সরলরেখার চ্যাপ্টারগুলি যদি খুব সুন্দর করে প্র্যাকটিস করো, তাহলে এটি কেন হয়েছে তোমরা আশা করি বুঝতে পারো। ওকে, তাহলে এটি আমরা পেয়ে গেলাম যে x1 y1 বিন্দুটি যদি 2 নম্বর সমীকরণের বক্রের উপর অবস্থিত হয়, তাহলে আমরা এটিকে লিখতে পারি, তাই না? ভালো জিনিস। তাহলে স্পর্শকের সমীকরণটি আমাদের এখন কি দাঁড়িয়ে গেল? এটি আমাদের স্পর্শকের সমীকরণ দাঁড়ালো। তাহলে আমরা লিখতে পারি অতএব
স্পর্শকের সমীকরণটি হলো x1 স্কোয়ার বাই a কিউব প্লাস y1 স্কোয়ার বাই b কিউব ইজ ইকুয়াল টু 2। এটাকে আমরা একটা নাম্বারিং করে দিই, এটাকে 3 নাম্বার। ওকে, তাহলে দেখো ভালো করে খেয়াল করো তো, আমাদের কোশ্চেনে দেওয়া ছিল x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 2 সরল রেখাটি আমাদের 2 নম্বর সমীকরণ, যেটি x বাই a তার হোল কিউব প্লাস y বাই b তার হোল কিউব ইজ ইকুয়াল টু 2 সমীকরণের স্পর্শক হবে। তাহলে তো আমরা এই সমীকরণটি 2 নম্বর সমীকরণের স্পর্শক আমরা নির্ণয় করলাম না, এই সমীকরণটি, আর আমাদের 1 নম্বর সমীকরণটিও আমাদের স্পর্শক, 1 নম্বর সমীকরণটিও আমাদের ওই 2 নম্বর বক্ররেখার স্পর্শক ছিল। তাহলে আমরা বলতে পারি না যে এই 1 নম্বর সমীকরণ এবং এই 3 নম্বর সমীকরণ এরা দুজন একই। তাহলে আমরা যদি এখান থেকে লিখি তাহলে কি লিখতে পারবো, 1 নং সমীকরণ ও 3 নং সমীকরণ অভিন্ন, মানে এরা দুজন একই। তাহলে এরা দুজন যদি অভিন্ন হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, ভালো করে দেখো, 1 বাই a ইজ ইকুয়াল টু x1 তার স্কোয়ার হোল কিউব লিখতে পারি না এখান থেকে। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট x1 এর মান কিভাবে বের করব, x1 এর মান খুবই ইজি, x1 স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট x1 ইজ ইকুয়াল টু a। আমরা এখানে প্লাস মাইনাস ইউজ করবো না, অনেক কন্ট্রিবিউশন আছে, সেগুলোকে আমরা দেখাচ্ছি না, ঠিক আছে। তোমাদের অনেকের মনে কোশ্চেন আসে যে আমরা স্কোয়ার মানে তো আমরা এক্স স্কোয়ার মানে তো আমরা এটাকে লিখতে পারি, তাই না, এক্সের দুটো ভ্যালু আসবে, তো আমরা লিখবো না, জাস্ট এখানে পজিটিভ ভ্যালুটাই নেব, অত কন্ট্রিবিউশনতে আমরা যাচ্ছি না। আশা করি তোমাদের এই কনসেপ্টগুলো এখনও ক্লিয়ার আছে। আর আমি এখানে বলতে চাইছি না, আমরা জাস্ট রিভিশন পাঠ করতে চাইছি। তো এখান থেকে x1 এর মান আমরা বের করে নিলাম, এটাকে আমরা লিখব না। ওকে, আর আমরা কি লিখতে পারি, 1 বাই b ইজ ইকুয়াল টু y1 স্কোয়ার বাই b কিউব ইমপ্লাইজ দ্যাট কি লিখতে পারি, y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু b1 এর স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট সেম একই রকমভাবে এখানে আমরা y1 মানে শুধুমাত্র বি লিখবো, প্লাস মাইনাস বি আমরা এখানে লিখবো না। অনেক সময় আমরা প্লাস মাইনাস বি লিখি, তখন কারণ আমরা আলোচনা অবশ্যই করব। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল x1 y1 নির্ণয় করা। তাহলে আমরা x1 y1 নির্ণয় করে নিলাম। কি ছিল, x1 y1 আমরা a আর b নির্ণয় করলাম বিন্দুতে স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ কি হবে, আমাদের x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। ওকে, খুবই ইজি। আমরা একটু প্রথম অঙ্কটি একটু বেশি টাইম নিয়ে নিলাম, এবার আমরা 2, 3, 4 যে সমাধানগুলি করব আমরা একটু খুব দ্রুত ক্যালকুলেশন করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর এগুলিকে তোমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে তোমরা ইজিলি সমাধান করতে পারো। আশা করি তোমরা দুটো অঙ্ক আমরা যে দুটি সমাধান করেছি তোমরা দেখেই বুঝতে পারছো যে ডেরিভেটিভ ছাড়া এখানে অন্য কোনো কিছু সেরকমভাবে কনসেপ্ট লাগছে না। স্ট্রেট লাইনের খুব ছোট ছোট একটা দুটো করে কনসেপ্ট লাগবে এরপরে, এখনও পর্যন্ত আমরা সেরকমভাবে ইউজ করিনি। যেমনটা আমরা এক্ষুনি মাত্র একটা ছোট্ট সাধারণত কনসেপ্ট ইউজ করেছি, এইরকম ধরনের ছোট ছোট প্রবণতার কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করব একটু পরে কিছু। তো এবারের কোশ্চেনগুলি আমরা দ্রুত আলোচনা করব, সমাধান করব। তোমরা একটু পারলে পরে পজ করে দেখে নেবে বা ভিডিওটি একটু স্লো করে দেখে নেবে, ঠিক আছে। কোশ্চেন নম্বর 2 দেখো, প্রমাণ করো যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3a সরল রেখা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 3a xy বক্রকে স্পর্শ করেছে। ভালো বিন্দু। এবার স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক, সেম কোশ্চেন অ্যাজ ওয়েল এজ সেম কোশ্চেন, আমরা সমাধান একই রকম করব, শুধুমাত্র আমাদের সমীকরণ দুটো আলাদা করে দিয়েছে। দেখো আমরা সমাধান করছি, খুব দ্রুত সমাধান করব, এখানে আর আমরা বেশি টাইম নেব না, একই রকমভাবে আমরা সমাধান করে যাব। ওকে,
এখানে আমরা প্রথমে কি ধরে নেব, যে এক্স প্লাস ওয়াই, বা চলো আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 3ax ওয়াই, এটাকে আমরা 1 নম্বর ধরে নিই, এবং এক্স প্লাস ওয়াই যেটি আছে সেটিকে আমরা 3a ধরে দিলাম, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এরকম কোনো ব্যাপার নেই, যেটা এক্স ওয়াই যে সমীকরণই তুমি 1 নম্বর এবং 2 নম্বর দিতেই পারো, কোনো অসুবিধা নেই। আমি যেটি 1 নম্বর দিয়েছি তুমি ওটি 2 নম্বরও দিতে পারো, চলো কোনো অসুবিধা নেই। এগুলি আশা করি তোমরা এতদিনে সবাই জানো। তো আমরা 1 নম্বর সমীকরণের উভয় পাশে কী করব, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করব। সমীকরণের 1 নং সমীকরণের এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই দেখো এখানে আমার একটু হাতের লেখাটা সমস্যা হয়ে যাচ্ছে, একটু খারাপ হয়ে যাচ্ছে, আমার ট্যাবটা একটু অসুবিধা করছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো আমরা সমাধান করে নিই। 3x স্কোয়ার প্লাস 3y dy dx is equal to 3ay plus x dy dx আমরা ডেরিভেটিভ করে নিলাম উভয় পাশে। আমাদের এবারে এখান থেকে উদ্দেশ্য কি হবে, যে আমাদের dy dx টি নির্ণয় করা। চলো আমরা এখান থেকে দেখো উভয় পাশে যে 3 আছে 3 আমরা ক্যান্সেল করে দিতেই পারি, 3 ক্যান্সেল করে দিলে আমাদের পড়ে থাকছে আরেক লাইন সমাধান। আমরা করে নিই, একেবারে dy dx নির্ণয় করতে পারতাম, তো আমরা চলো আরেক লাইন সমাধান করে নিই। তাহলে এই এটা দিয়ে আমরা গুণ করে দিই ay প্লাস ax dy dx। দেখো এবার আমরা একেবারে সমাধান করব, আর আমরা বেশি কিছু লিখবো না, তোমরা একটু সমাধান করবে, নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে, ay মাইনাস এক্স স্কোয়ার বাই, এটাকে আমরা লিখতে পারি dy dxটা বাম দিকে চলে আসলে আমাদের dy dx এবং কমন নিয়ে নিলে আমাদের শুধু পড়ে থাকবে, সরি এখানে আমাদের একটা জিনিস হবে, এটা আমাদের y স্কোয়ার থাকবে, ওকে এখানে আমরা y স্কোয়ার থাকবে, একটু ভুল লিখেছিলাম এটাকে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, y স্কোয়ার মাইনাস এ এক্স, ওকে। এখান থেকে আমরা সমাধান করে নিলাম dy dx এর মান। এবার dy dx টাকে আমরা তারপরে কি হিসেবে বের করবো, অ্যাট দ্য পয়েন্ট, অতএব dy dx অ্যাট দ্য পয়েন্ট x y x1 y1 বিন্দুতে, এটাতে আমরা বের করব। এখানে যদি আমরা বের করি তাহলে কি লিখতে পারবো, a y1 মাইনাস x1 তার হোল স্কোয়ার বাই y স্কোয়ার y1 স্কোয়ার মাইনাস a x1, এরকমটা আমরা বের করতে হবে। তাহলে অ্যাট দ্য পয়েন্ট dy dx বের করে নিলাম। এরপরে আমরা কি করেছিলাম, অ্যাট দ্য পয়েন্ট বা x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, সেম একই রকম ক্যালকুলেশন, এখানে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ আমাদের কি ছিল, বারবার বলেছি স্পর্শকের ফর্মুলাগুলি আমার যেখানেই ফর্মুলা হোক সেই ফর্মুলাগুলি আমরা আগে লেখার চেষ্টা করব এভাবে, তাহলে কি সুবিধা হয়, আমাদের ফর্মুলাগুলি মনে আসে খুব তাড়াতাড়ি দ্রুত, ভাবার কোনো সময় আমার এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নেই পরীক্ষার হলে। তাহলে আমরা এখান থেকে y মাইনাস y1 আর dy dx এর মান দেখো আমরা পেয়েছি অ্যাট দ্য পয়েন্টে, আমরা কি পেয়েছি তোমরা একটু দেখে নাও, ay1 মাইনাস x1 তার স্কোয়ার ডিভাইডেড বাই y1 তার স্কোয়ার মাইনাস a x1, এরকমটা আমরা পেয়েছি, এবং এখানে x মাইনাস x1। এবার সিম্পল তুমি যদি গুণ করে দাও তাহলে আমাদের সমাধান
হয়ে যাবে। তাহলে আমরা সিম্পল এখানে গুণ করে দিই। সিম্পল যদি গুণ করি তাহলে আমরা কি লিখতে পারি, y1 তার স্কোয়ার মাইনাস এ x1 মাইনাস y1 তার স্কোয়ার মাইনাস এ x1 ইজ ইকুয়াল টু x এ y1 মাইনাস x1 তার স্কোয়ার মাইনাস x1 এ y1 মাইনাস x1 তার স্কোয়ার। ওকে, আমরা এ দুটি তাহলে কমপ্লিট করে নিলাম। জাস্ট কণাকুনি আমরা গুণ করে দেবো। এবার আমরা এক্স আর ওয়াইগুলিকে একদিকে আনবো, বাদ বাকিগুলিকে আমরা ট্রান্সফার করে দেবো ওদিকে। দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, এই এক্সটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, y1 যেমনটি ছিল তাহলে আমরা রেখে দিই এ x1 আর মাইনাস এক্স এ y1 মাইনাস x1 ইজ ইকুয়াল টু, একে আমরা এদিকে নিয়ে চলে যাই তাহলে আমরা y1 তার স্কোয়ার মাইনাস এ x1 আর এদিকে আমাদের মাইনাস x1 এ y1 মাইনাস x1 তার স্কোয়ার, এটি পড়ে রইল। এবার আমরা সিম্পল গুণ করে দিলেই হয়ে যাবে। দেখো আমরা গুণটা যেটা করছি এখান থেকে সেটাকে একটু খেয়াল রাখো তোমরা। আমরা বাম দিকেরটা একটু রেখে দিই। দেখো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে বাইরের মাইনাসটা প্লাস হয়ে যাবে না, তাহলে আমরা এটাকে লিখতে পারি x1 তার স্কোয়ার মাইনাস এ y1 এটাকে লিখতে পারি, আর প্লাস ওয়াইটাকে আমরা কি লিখতে পারি, y1 তার স্কোয়ার মাইনাস এ x1। আমরা এটাকে আর গুণ করলাম না, গুণ করলে আমাদের জটিল হয়ে যেত। আমরা সিম্পল ডান দিকেরটাই গুণ করে দিই, আর এটাকে গুণ করলে y1 কিউব মাইনাস এ x1 y1 মাইনাস এ x1 y1 প্লাস x1 তার স্কোয়ার হয়ে যাচ্ছে না। তাহলে ভালো করে লক্ষ্য করো তো, আমরা এবার আগের অঙ্কের মতো আমরা এটাকে লিখতে পারি কিনা, মাইনাস এ y1, বাম দিকেরটা সেম থাকলো, আমরা একই রেখে দিলাম। দেখো x1 তার কিউব প্লাস y1 তার কিউব, আর এই দুটোকে আমরা যোগ করলে এরকম লিখতে পারি মাইনাস 2 এ x1 মাইনাস 2 এ x1 y1 এরকমটা লিখতে পারি। আর এরকমটা মানে দেখো x1 আর y1 মানেটা আমরা কি লিখতে পারি, দেখো ওখান থেকে 3 আমাদের কোশ্চেনেই দেওয়া ছিল। দেখো যেহেতু আমরা 3axy লিখতে পারি, যেহেতু আমাদের 1 নম্বর যে সমীকরণটি ছিল ওই সমীকরণের উপরেই যে কোনো একটা বিন্দু আমাদের x1 y1, তাহলে আমরা ওর পরিবর্তে কত লিখতে পারি, 3ax1 y1। ওকে, তাহলে এটিকে আমরা কি লিখতে পারি, বাম দিকেরটা আমরা সেম রেখে যাব, x1 তার স্কোয়ার মাইনাস এ y1 প্লাস y1 তার স্কোয়ার মাইনাস এ x1 ইজ ইকুয়াল টু 80 পরিবর্তে আমরা কি লিখব, 3ax1 y1 মাইনাস 2ax1 y1। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব, x1 তার স্কোয়ার মাইনাস এ y1 প্লাস y1 তার স্কোয়ার মাইনাস এ x ইজ ইকুয়াল টু, এটাকে বিয়োগ করলে আমরা সবাই জানি এ x1
y1 পেয়ে যাবো। তাহলে এটি হলো আমাদের স্পর্শকের সমীকরণ। একে তুমি 3 নম্বর দিয়ে রাখো, একে 3 নম্বর দিয়ে রাখো। এবার দেখো তো আমাদের 3 নম্বর যে সমীকরণ আর 2 নম্বর যে সমীকরণ, এই 2 নম্বর এরা দুজন একই না আমাদের। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 2 নম্বর সমীকরণ ও 3 নম্বর সমীকরণ অভিন্ন, তাই না? এরা দুজন একই। তাহলে অভিন্ন হলে আমরা স্ট্রেট লাইন ওয়াইজ আমরা কি লিখতে পারি? তাহলে আমরা x1 স্কোয়ার মাইনাস ay1 ডিভাইডেড বাই 1 লিখতে পারি না? কোএফিসিয়েন্টগুলোও আমাদের সমান হয়ে যাবে। আর y1 স্কোয়ার মাইনাস ax1 বাই 1 ইজ ইকুয়াল টু ax1 y1 বাই 3a, এটাকে লিখতে পারি। এবার এই দুটোকে আমাদের সমাধান করে আমাদের x1 আর y1 নির্ণয় করতে হবে। ওকে, তো দেখো আমরা প্রথম দুটি অনুপাত নিয়ে নিই। আমরা এখান থেকে লিখতে পারি এই দুটি অনুপাত থেকে আমরা কি লিখতে পারবো? অতএব x1, এরা দুজন যদি আমরা কোণাকুণি গুণ করে দিই, x1 মাইনাস ay1 ইজ ইকুয়াল টু y1 স্কোয়ার মাইনাস ax1, এটা আমাদের 1 হবে। ঠিক আছে, x1 এটাকে আমাদের 1 হবে, 1 দিয়ে দেবে। আর তাহলে এখান থেকে আমরা সবগুলি একদিকে নিয়ে আসার চেষ্টা করি। x1 তার স্কোয়ার মাইনাস y1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা y1 মাইনাস ax1 এরকমটা লিখতে পারি। বা এখান থেকে আমরা চলো আমরা এখান থেকে সবগুলোকে বাম দিকে নিয়ে আসি, যা আছে আমরা বাম দিকে নিয়ে চলে আসি। এক্স স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার মাইনাস ay1 প্লাস ax1 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট, তাহলে এটা আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা না? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকমটা হয় না? আর এখান থেকে আমরা মাইনাস, শুধুমাত্র আমরা প্লাস এই কমন নিয়ে নিই। চলো, প্লাস 1 কমন নিলে আমাদের কি হবে? x1 মাইনাস y1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার এই দুজনের থেকে আমরা কি কমন নিতে পারবো? ইমপ্লাইজ দ্যাট x1 মাইনাস y1 ইজ ইকুয়াল ইন্টু, এখানে আমাদের পড়ে থাকবে কত? এখানে আমাদের পড়ে থাকবে x1 মাইনাস নয়, এটাকে প্লাস দেব, প্লাস a ইজ ইকুয়াল টু 0 পড়ে থাকবে। তাহলে এখানে এই দুটো যদি পড়ে থাকে তাহলে দেখো তো আমরা এটাকে লিখতে পারি না যে x1 y1 বিন্দুটি যেহেতু আমাদের 2 নম্বর সমীকরণের উপরে অবস্থিত ছিল, তাহলে 2 নম্বর সমীকরণের উপরে যদি অবস্থিত থাকে তাহলে এটা মানে আমাদের কত ছিল? 3a ছিল না? এটা মানে আমাদের 3a ছিল, তার মানে এটা তো নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে x1 মাইনাস y1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট x1 ইজ ইকুয়াল টু y1, এরকমটা আমরা লিখতে পারি। আর এটা মানে আমাদের কত? আমরা নট ইকুয়াল টু 0, কারণটাও আমরা বলে দিলাম, এটা নট ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা কারণটাও বললাম, কারণ কি? আমাদের x1 y1টাকে আমাদের 2 নম্বর সমীকরণের উপরে অবস্থিত, যেটা আমাদের কি ছিল? 2 নম্বর সমীকরণ x প্লাস y ইজ ইকুয়াল টু 3a ছিল। আর x1 আর y1 যদি আমরা বসিয়ে দিই তাহলে এটাকে আমরা পাবো।
এইটাকে নিয়ে এবার আমাদের ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে আমরা সেম যেটাকে বললাম এত সময় সেটাকে লিখি। অতএব x1 y1 বিন্দুটি 2 নম্বর সমীকরণের উপর অবস্থিত। তাহলে আমরা কি লিখতে পারি স্ট্রেট লাইন অনুযায়ী x1 প্লাস y1 ইজ ইকুয়াল টু 3a। আর এক্ষুনি আমরা কি পেয়েছি x1 ইজ ইকুয়াল টু y1, তাহলে এমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা কি লিখতে পারি x1 প্লাস y1 এর জায়গায় আমরা x1 বসিয়ে দিলাম 3a এমপ্লাইজ দ্যাট, তাহলে x1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি না এখান থেকে 3a/2 এরকম লিখতে পারি। x1 আর y1 তো দুজনেই সমান ছিল, তাহলে আমরা যেহেতু x1 মানে অত এসছে তাহলে আমরা বলতে পারি y1 মানে আমাদের ওটাই একই রকম। তাহলে আমাদের অতএব x1 মানে আমাদের 3a/2 এবং y1 মানে আমাদের 3a/2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে আমাদের বইতে কোনটি দেওয়া ছিল দেখো x প্লাস y ইজ ইকুয়াল টু 3। ওকে, এটা প্রুফ হয়ে গেল। আমাদের প্রুফ নয়, যেটি আমাদের x1 y1 এর মান নির্ণয় করতে বলেছে। ওকে, চলে আসি আমাদের কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 খুবই ইজি, আমাদের লগ দিয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোশ্চেন নম্বর 3টা দেখো, এবং খুবই ছোট অঙ্ক। আমাদের কোশ্চেন নম্বর 3 যেটা আছে এক্স, একটু জাস্ট স্ট্রেট লাইনের কনসেপ্ট আমাদের এখানে লাগবে। এটা আমাদের দেওয়া আছে লগ y/b ইজ ইকুয়াল টু 0, x/a প্লাস লগ y/b ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখি। দেখো বলছে যে এই সমীকরণটি অয় অক্ষে যে বিন্দুতে ছেদ করে, তাহলে অয় অক্ষে x এর স্থানাঙ্ক কত হয়? অয় অক্ষে x এর স্থানাঙ্ক অলওয়েজ 0 হয় না? তাহলে দেখো আমরা যদি অক্ষগুলো এরকমভাবে টানি তাহলে এটা তো আমাদের অয় অক্ষ ছিল, এই অয় অক্ষ মানে কি x এর স্থানাঙ্ক অলওয়েজ আমাদের এখানে কত হয়? 0 হয়। তাহলে আমরা সেটাকে লিখব অতএব অয় অক্ষে x ইজ ইকুয়াল টু 0। তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমি x ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে কি হয়? এই পার্টটাকে আমাদের 0 হয়ে যায় না? এই যে এই পার্টটা আমাদের 0 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে অতএব লগ y/b ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি 1 নং সমীকরণ থেকে। তোমরা এখান থেকে লিখতে পারো 1 নং সমীকরণ থেকে আমরা পাই x ইজ ইকুয়াল টু 0 বসে পাই, না বসালেও কোনো অসুবিধা নেই। আর তাহলে আমরা লগের কতর মান আমরা 0 জানি? আমরা জানি লগের 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে লগ আমরা এটাকে লিখতে পারি y/b, আমরা ক্লাস 9-এও পড়েছিলাম লগ, আর এটাকে লগ 1 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি y ইজ ইকুয়াল টু y/b ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখো আমরা y এর মান খুব ইজিলি বের করে নিতে পারলাম না, y ইজ ইকুয়াল টু b, তাই না? তাহলে y অক্ষের যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটির স্থানাঙ্ক আমাদের কি হবে? তাহলে স্পর্শকের, তাহলে আমরা বলতে পারবো y অক্ষের ছেদ বিন্দু অক্ষের ছেদ বিন্দু, আমরা x অলওয়েজ কি জানি? 0 জানি, আর y এর মান কত বের করলাম এক্ষুনি? b। তাহলে y অক্ষের ছেদ বিন্দু আমাদের 0, b। তাহলে 1 নং সমীকরণের x এর সাপেক্ষে এবার আমরা কি করব? অন্তর্কলজ করব। তাহলে আমরা লিখব অতএব 1 নং সমীকরণ x এর
এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। এক নং সমীকরণ এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ। তো এক নং সমীকরণে এক্স এর সাপেক্ষে যে অন্তর্কলজ করলে আমরা কি পাই? এক্স কে অন্তর্কলজ করলে 1 পাবো, 1/a প্লাস b/y। log x মানে কি 1/x, আর আমাদের 1/x হলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, গিয়ে আমাদের কি হয়ে যাবে? শুধুমাত্র b ইন্টু dy dx ইজ ইকুয়াল টু 0। বারবার বলছি, যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পারো তাহলে আমাদের স্পর্শক এবং অভিলম্ব খুবই ইজি হয়ে যাবে চ্যাপ্টারটি। তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য কী ছিল? dy dx নির্ণয় করা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না, দেখো বি তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি -y/a হয়ে যাবে আমাদের dy dx। এবার আমাদের উদ্দেশ্য কী হবে? অ্যাট দ্য পয়েন্ট dy dx অ্যাট দ্য পয়েন্ট নির্ণয় করা। তাহলে x1 y1 আর x1 y1 বিন্দুর মান তো আমরা বের করে রেখেছি। x1 y1 এর মান কত? এক্ষুনি বের করলাম না, 0b। তাহলে এখানে আমরা x এর জায়গায় কত বসাবো? 0 বসাবো। b এর জায়গায় কত বসাবো? b বসাবো। তো আমাদের x তো যেহেতু নেই, শুধুমাত্র y এর মান আমরা b/a বসিয়ে দিলাম। তাহলে অ্যাট দ্য পয়েন্ট 0b-তে আমাদের dy dx কি বেরোলো? -b/a। তাহলে স্পর্শকের সমীকরণ, দেখো স্পর্শকের সমীকরণ হলো অ্যাট দ্য পয়েন্ট এটাতেই আমরা স্পর্শকের সমীকরণকে লিখতে পারি। আমরা আগে প্রথমে বারবার বলেছি ফর্মুলাটা লিখব, তারপরে মান বসাবো। তুমি ডাইরেক্ট মান বসাতে পারো, কিন্তু সমস্যা যদি না হয় তখন 0b x minus x1 as that। বুঝতেই পারছো আমার পেন ট্যাপটি একটু অসুবিধা করছে। মাইনাস এখান থেকে আমরা বি বসিয়ে দেবো, আর এটি আমাদের অ্যাট দ্য পয়েন্টে মান কি এসেছিল? b/a আর x -0। এবার এখানে নর্মাল আমাদের কোনাকুনি গুণ করে দিলে, বা আমরা যেমনটা করি b/a এর y এর নিচে আমরা বিটাকে নিয়ে আসি, এই বিটা দিয়ে এদিকে ভাগ করে দিচ্ছি, তাহলে -1 পাবো ইজ ইকুয়াল টু এটা দিয়ে এপাশে আমরা ভাগ করে দেবো x/a পাবো। আর এক্সটাকে আমরা বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে লিখতে পারি x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু -1টাকে এদিকে আসলে +1। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। এটুকুই ছিল আমাদের কোশ্চেন নম্বর 3। খুবই ইজি, কিছুই নেই, যা বলছি সেটাই দেখো আমাদের করছি বারবার। শুধুমাত্র অ্যাট দ্য পয়েন্টে আমরা স্পর্শকে dy dx অ্যাট দ্য পয়েন্ট বের করে নেবো, তারপরে সরলরেখা, যে স্পর্শক সরলরেখাটা আছে তার সমীকরণ, যেটিকে আমরা এই যে ইউজ করছি, বারবার একই জিনিস ইউজ করছি, তাই না? এটুকুই, আর কিছু নয়। একই রকমভাবে আমরা কোশ্চেন নম্বর 4টিও সমাধান করব। দেখো কোশ্চেন নম্বর 4 আমাদের কি বলছে? y² = 4x + 5 অধিবৃত্তের সমীকরণ। স্পর্শককে সমীকরণ, অধিবৃত্তের এমন এক স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা y = 2x + 7 সমীকরণের সমান্তরাল হবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এরকম অনেক অঙ্ক এরকম পাবো, তবে একটা অঙ্ক ভালো করে বোঝো, আমাদের এরপরে অনেক অঙ্ক সেম একদমই একই রকম পাবে, যা আমরা কোশ্চেন নম্বর 4 করব। সেম এই রকম সমান্তরাল বললে, সরলরেখা যদি কোনো সমান্তরাল হয় এরকম ধরনের বললে, সেখানেও তুমি সেম ক্যালকুলেশন করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? দেখো একটু আমরা কোশ্চেন নম্বর 4 সমাধান করছি। মনে করি আমরা যে সমীকরণটি আছে y² = 4x + 5, এটাকে 1 নম্বর দিয়ে দিই। এর
x1 y1 বিন্দুতে একই রকম সমাধান করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো আমরা একই রকম সমাধান করি। আমরা একটু অন্যরকম করছিলাম, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখি। আর আরেকটি সমীকরণ যেটি আছে y = 2x + 7, বুঝতেই পারছো ভালো রকমই অসুবিধা করছে আমার পেন ট্যাবটি, লেখা অন্য হয়ে যাচ্ছে, যা লিখতে চাইছি সে লেখা আর উঠছে না। চলো চলো আমরা এটাই লাস্ট অঙ্ক সমাধান করে দিই। তাহলে আমরা এক্স যে দুটি সমীকরণ দেওয়া আছে সেই দুটি সমীকরণকে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দিই। তাহলে 1 নম্বর সমীকরণ এটি এর সমান্তরাল। যেটি বইতে লিখে দিয়েছে, তুমি নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি প্রথমে মনে করি লিখেছি সেই জন্য আমরা এই দুটো এক্সট্রা লিখে দিলাম। তুমি জাস্ট সমীকরণ দুটো লিখে 1 নম্বর আর 2 নম্বর ইউজ করে দিতেই পারো, কোনো অসুবিধা নেই এখানে। তো আমরা এখানে কি করব, বারবার যে কার্ভটা দেওয়া থাকবে সেই কার্ভটাকেই আমরা ডেরিভেটিভ করব এক্স এর সাপেক্ষে। তাহলে দেখো আমাদের 1 নম্বর সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। অন্তর্কলজ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমরা অন্তর্কলজ করি তাহলে কি পাবো, dy 2y dy dx = আমরা এটাকে 4 পাবো। তাহলে আমরা implies that dy dx = কি পাবো, 2/y পাই না, এরকমটা পাই। ঠিক আছে, তারপরে আমাদের কি লক্ষ্য ছিল, অ্যাট দ্য পয়েন্ট dy dx বের করা। dy dx at the point x1 y1, যেহেতু আমাদের কোনো বিন্দু এখানে দেওয়া নেই সেহেতু আমরা x1 আর y1 ইউজ করব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2y1। ওকে, তাহলে স্পর্শকের প্রবণতাটা আমরা কত বলে দিলাম, স্পর্শকের বা প্রথমেই বলেছি এটা মানে আমাদের স্পর্শকের প্রবণতা, যেটা আমরা সরলরেখায় আমরা এম দিয়ে ডিফাইন করতাম, তাই না। তাহলে এখানে দেখো স্পর্শকের প্রবণতা আমরা কত বলতে পারি, 2/y1 স্পর্শকের প্রবণতা হয়ে গেল। আর যে সরলরেখাটি আমাদের দেওয়া ছিল, অতএব y = 2x + 7, এর প্রবণতা কত হবে তোমরা সবাই জানো, এর প্রবণতা = 2 হবে না। এটাকে যদি আমরা এই সরলরেখার mx + c এই সরলরেখার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো, m = 2 পাই না। তাহলে এটা তো আমাদের ছিল সরলরেখার সেই ছেদিত অংশর আকারে প্রবণতার যে ফর্মুলাটি ছিল সেটি তো আমাদের এই সরলরেখার আকারে দেওয়া আছে না। এটাকে আমরা এভাবে কম্পেয়ার করে নিয়ে প্রবণতাটা আমরা ইজিলি বলতে পারি। তোমরা সবাই সরলরেখার চ্যাপ্টারটি খুবই সুন্দর করে আশা করি করেছো, তো সেটাকেই আমরা এখান থেকে প্রবণতাটা পেয়ে গেলাম খুব ইজিলি। তাহলে শর্ত অনুসারে দেখো, শর্ত অনুসারে আমরা কি বলতে পারি, দুটো সরলরেখা কখন আমাদের সমান্তরাল হবে, যখনই আমাদের ওই দুটো সরলরেখার প্রবণতা সমান হবে। আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়েছি, সমান্তরাল সরলরেখা কি হবে, m1 = m2 হবে, আমরা পড়েছিলাম না, m1 = m2, দুটো সরলরেখা যখন সমান্তরাল হবে তার শর্ত। তাহলে m1 মানে তো আমাদের এইটা, m1 মানে এটা, আর m2 মানে আমরা এটা পেয়েছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না, 2y1 = 2, এটাকে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা y1 দেখো খুব ইজি আমরা বের করে নিতে পারি, y1 = 1।
এটা হয়ে গেল। আর x1 y1 বিন্দুতে 1 নম্বর সমীকরণের অধিবৃত্তর উপরেই অবস্থিত। x1 y1 বিন্দুটি আমাদের কার উপরে অবস্থিত? y1 বিন্দুটি এক নম্বর সমীকরণের উপর অবস্থিত। তাহলে আমরা সেই x1 আর y1 আমরা 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিতে পারি। তাহলে আমরা এটাকে একটু লিখি, y1 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 4x1 প্লাস 5 তাহলে এখানে আমরা দেখো y1 মানে আমরা কত পেয়েছি? 1 পেয়েছি। মানটা আমরা এখানে পুট করে দিই, 1 এর স্কয়ার করলে 1 পাই। তাহলে 4x1 প্লাস 5 পেয়ে যাবো না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x1 ইজ ইকুয়াল টু -1 আমরা বলতে পারি যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে x1 আর y1 আমরা পেয়ে গেলাম কত? x1 আমরা পেলাম -1, y1 পেলাম কত আমরা? 1। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? তাহলে বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো, তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমাদের কত হবে? y মাইনাস y1 আমরা আগে প্রথমে সমীকরণের ফর্মুলাটি লিখে নিই, dy dx at the point x y1 আর x মাইনাস x1। তাহলে পয়েন্টগুলি তো আমরা সবাই জানি, y মাইনাস y1 মানে আমরা 1 পেয়েছি, আর dy dx at the point আমরা কত পেয়েছি? 2/y1 পেয়েছিলাম না, আর y1 মানে আমাদের 1, তো তাহলে এটাকে আমরা 2 লিখতে পারি। x মাইনাস x1 মানে আমাদের কত ছিল? -1, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে গেল 1। এখান থেকে আমরা এবার গুণ করে দাও, জাস্ট y মাইনাস 1 2x প্লাস 2, আর এই -1টা এদিকে চলে আসলে আমরা কত লিখতে পারবো? y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3। এটাই হলো আমাদের স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, তাহলে কোশ্চেন নম্বর 4 দেখো, এটি আমাদের সেম একদম কোশ্চেন নম্বর 5, 6, 7 সবগুলি আমাদের সমান্তরাল সরলরেখা বলে দিয়েছে, তাদের স্পর্শকের সমীকরণ সেম অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কোশ্চেন নম্বর 4 এর মতোই সমাধান করবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কোশ্চেন নম্বর 7 পর্যন্ত আর কোনো সমাধান করব না। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে, আমি তখন সমাধান করে দেবো অবশ্যই আবার। ওকে।